জয় মা সরস্বতী। আজকে আমরা শুরু করব সমীকরণ গঠন ও সমাধান অর্থাৎ অনুশীলনী 13.2 প্রভাতী গণিত ক্লাস 7 5 দাগে যে অঙ্কগুলো ছিল সেখানটাতে বলা রয়েছে 1 নম্বর অঙ্কটাতে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে 25। এবার কোন সংখ্যাটা সেটা তো আমরা জানি না, সেই সংখ্যাটাকে ধরে নিচ্ছি x। ঠিক, এবার শর্তানুযায়ী এই সংখ্যাটার দ্বিগুণের সাথে বলেছে 5 যোগ করলে তবেই কিনা বলছে সেই যে যোগের যে ফলটা সেটা নাকি 25 হবে, তার মানে এটা সমান। তাহলে 2x + 5 = 25 লিখলাম। এবার দেখো 2xটা বাঁদিকে আছে, বাঁদিকেই থাকবে। এবার এখানে +5 আছে, মানে যোগ 5 আছে, এটা ডান দিকে গিয়ে কি হলো -5 হয়ে গেল। এবার 25 থেকে 5 বাদ দাও, কত হচ্ছে 20। অর্থাৎ x = এখানে দুইটা দেখো গুণাকারে রয়েছে, তাই ডান পাশে গিয়ে কি হলো ভাগাকার হয়ে গেল, অর্থাৎ 20/2 হলো। এটাকে যদি তোমরা কাটাকাটি করো বা ভাগ করো দেখবে 10 হচ্ছে, অর্থাৎ x = 10 পেলাম। তার মানে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 10। বন্ধুরা, আমি একটা জিনিস বলতে চাইবো, এই সমস্ত অঙ্কগুলো করার আগে তোমাদের আরও বেসিক কিছু নলেজ জানা থাকা প্রয়োজন। যেরকম তোমার দেখো কোনো সংখ্যা যদি বা কোনো, আমি সাইনের ক্ষেত্রে বলছি, যদি কোনো সাইন বাঁ দিকে প্লাস থাকে তাহলে সেটা ডেফিনেটলি ডান দিকে গিয়ে কি হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে। আবার মাইনাসটা যদি ডান দিকে থাকে বাঁ দিকে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। এই কনসেপ্টগুলো, এইগুলো টুকিটাকিগুলো জানতে হবে। গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, এই জিনিসপত্রগুলো জানতে হবে। আর সব থেকে বড় কন্ডিশন যেটা, সেটা হচ্ছে সমীকরণের দুপাশে যা খুশি তোমরা করতে পারো তোমাদের অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার্থে, সেটা যেমন ভ্যালিড, ঠিক তেমনি এক পাশ করলে আরেক পাশ করলে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা ইনভ্যালিড হবে। অর্থাৎ আমি যদি ভাগ করি, দেখো এখানে কি আছে জিনিসটা, 2x = কত আছে 20। ঠিক, তাহলে আমি যদি এখানে দুপাশে 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই দুই তো কাটলো, তার মানে x = 20/10। আমি আশা করব তোমাদের বোঝাতে পারছি। এই জিনিসটাই কিন্তু এখানে একবারে করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, এরকম করেও লিখতে পারো। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 2 নম্বর প্রশ্নটির সমাধান। বুঝতে না পারলে, কোনো রকম অসুবিধা হলে তোমরা কিন্তু অতি অবশ্যই আমায় কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারছি না। ঠিক আছে, আর ক্লাস 7 কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা অঙ্ক কিন্তু থাকে, সেটা 4 মার্কস হোক আর সেটা 3 মার্কস হোক। ঠিক আছে বন্ধুরা, 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন সংখ্যা মানে কোনো সংখ্যার 1/3 4-এর সমান হবে। এবার যেই সংখ্যাটার 1/3 4-এর সমান হবে সেই সংখ্যাটা তো আমরা জানি না, তাই ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে x। শর্তানুযায়ী বলেছে না, সেই সংখ্যাটার, এই দেখো এখানে বসিনারও রয়েছে, এর অর্থ কিন্তু সেই সংখ্যাটার সাথে কিন্তু এই 1/3 কি হবে, গুণ হবে। অর্থাৎ আমি যদি এমনি করে লিখি x গুণিত 1/3, তাহলে দেখো আমি কিন্তু বলতে পারি x/3। ঠিক, দেখো ওইটাই একবার এখানে করা হয়েছে। এবার বলেছে সেই সংখ্যাটা সমান কত হবে, 4, তাই 4 লিখলাম। x = এটা ভাগাকার আছে, তাই ডান দিকে গিয়ে কি হলো গুণাকার। আর 3 4-এ কত হচ্ছে 12, অর্থাৎ x এর ভ্যালু আমরা কত পেলাম, x এর ভ্যালু পেলাম আমরা 12, অর্থাৎ সংখ্যাটি হলো 12। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এই দুটো অঙ্ক তো খুব ইজি আর একদম বেসিক ছিল। এবার আমরা আগে আরো দেখতে থাকবো যে জটিল থেকে জটিলতম প্রবলেমগুলোকে কিভাবে সলভ করতে হয়। চলো দেখে নেব 3 নম্বর প্রশ্নটির সমাধান। বলেছে কোনো সংখ্যার অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হয়। তার মানে সেই সংখ্যাটা কত আমরা জানি না। ঠিক, তাই ধরে নিলাম সেই সংখ্যাটা x। এবার সংখ্যাটির অর্ধেক বলেছে, সংখ্যাটির দেখো বসিনারো এর, তাই কিন্তু অর্ধেক মানে কি, এই x এর সাথে কিন্তু ওই হাফটা কিন্তু মানে অর্ধেকটা কিন্তু গুণ হচ্ছে। যদি সংখ্যাটা x হয় তাহলে তার অর্ধেক বলেছে, তার মানে কত হচ্ছে হাফ, তাহলে গুণ করলে কি লিখতে পারি x/2। দেখো লেখা হয়েছে এখানটাতে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো সংখ্যাটির 1/3, সংখ্যাটির 1/3 আগেরটাতেও বলেছি, ধরো সংখ্যাটা যদি x হয় তার 1/3, তার মানে 1/3, তাহলে লিখলে কিরকম করে লিখতে পারি x/3। দেখো তাই লেখা হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার বলেছে থেকে মানে কি করতে হবে বন্ধুরা, বিয়োগ। তার মানে প্রথম যে অর্ধেকটা ছিল x/2টা, তার থেকে ওই 1/3 মানে দ্বিতীয়টা মানে x/3টা যদি আমরা বাদ দিই, তাহলে নাকি বলছে বিয়োগফল 6 হবে। তাই 6 সমান, তাই ইকুয়াল চিহ্ন দিলাম।
আশা করি এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 2 আর 3 লসাগু নিচ্ছি, 6 হচ্ছে, তাহলে 6 দিলাম, বাই দিয়ে 6 লিখলাম, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করো, 3 দুগুণে 6, তাই 3 হলো, মাইনাস 2, আবার 3 দিয়ে 6কে ভাগ করো, 2 হচ্ছে, তাই 2x। মানে হর দিয়ে হরকে ভাগ করে যা পাবো তাকে লব দিয়ে গুণ করব, এটাই হলো মুদ্রা কথা এই ফ্র্যাকশন বা ভগ্নাংশের সরলীকরণের মূল ফান্ডা। ঠিক আছে, তো 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, মানে 3x থেকে 2x বাদ দিলে x হচ্ছে, বাই 6 ছিল 6 লিখে দিলাম, ইজ ইকুয়াল টু 6। এবার কোনাকুনি, এর তলায় কিছু নেই মানে এটা 1 আছে, তাহলে কোনাকুনি, এই কোনাকুনি গুণটাকে বলা হচ্ছে বন্ধুরা বজ্র গুণন। কি বললাম? বজ্র গুণন। এটা তোমরা কিসে করবে? এটা করবে ক্লাস 9-এ। ঠিক আছে, তো করলাম, করার পরে দেখো আমরা কি পাচ্ছি, 6 6 36, তার মানে x এর ভ্যালু আমরা কত পেলাম? 36। তাহলে সংখ্যাটা কত ছিল বন্ধুরা? সংখ্যাটা ছিল 36। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে নেব 4 নম্বর প্রশ্নটির সমাধান। 4 নম্বরে কি বলেছে? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলেছে 63 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। ক্রমিক মানে কি? আগে ক্রমিক জিনিসটা বুঝতে হবে। ক্রমিক মানে হচ্ছে পরপর, প্রথমটা যদি 1 হয় তাহলে পরেরটা 2 হবে, তারপরেরটা 3 হবে, এরকম করে পরপর ধারাবাহিকতা বুঝিয়ে যাবে। এমন নয় যে একের পরে 3-এ চলে যাব, 2 এখানে অ্যাবসেন্ট, এরকম নয়। আশা করি বুঝতে পেরেছো। ধরে নিচ্ছি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত? একটা x প্রথম, একটা x+1 আর একটা x+2। ঠিক আছে বন্ধুরা, তাহলে 3টি ক্রমিক সংখ্যা আমরা পরপর লিখে নিলাম। এবার বলেছে ওই 3টি ক্রমিক সংখ্যা, মানে ক্রমিক সংখ্যাগুলো আবার যে সেই সংখ্যা হলে হবে না, কিন্তু স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা আমরা খুব ভালো মতন জানি 1 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে, 0 বাদ দিই। তো এবার এখানে আমরা যেটা করছি, সেই যে 3টে ক্রমিক সংখ্যা লিখলাম, সেই ক্রমিক সংখ্যা 3টের যোগফল কত বলছে? নাকি 63 হবে, তাহলে সমান হলো। এবার দেখো x কত হচ্ছে? 2x, তার সাথে x গুণ করলে কত হচ্ছে? 3x। জিনিসটা কেমন হয়? ধরো আমি x যোগ x যোগ x, আমি 3টেকে যোগ করলে কিভাবে করতে পারি? দেখো আসলে জিনিসটা কি হচ্ছে, প্রত্যেকটার আগে কিন্তু একটা করে 1 রয়েছে কিন্তু বন্ধুরা। তাহলে 1 2 3 লিখে দিলাম আর টুক করে ভেরিয়েবলটা বসিয়ে দিলাম। এইভাবে জিনিসপত্রগুলো হয়। তা 3x + 3 হলো, কারণ 1 আর 2 3 হলো। এবার দেখো এখানে যেটা আমাদের বার করতে হয় বন্ধুরা, সেটাকে সবসময় কোথায় রাখতে হয়? বাঁ দিকে রাখতে হয়। তাহলে 3x কে রেখে দিলাম, 63 আছে এখানে, দেখো +3 আছে, দেখো ডান দিকে গিয়ে কি করলাম? মাইনাস, তার মানে 63 থেকে 3 বাদ দাও 60। ঠিক, তাহলে x = এবার আমি তোমাদের আগেই বলেছি যদি 3x = 60 হয় তাহলে দুপাশে 3 দিয়ে ভাগ করছি। মানে কি বলতে চাচ্ছি আমরা? উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে পাই। দেখো তারপরের লাইনটাই কিন্তু এটা হচ্ছে x = 60/3। তোমরা যখন অতিরিক্ত প্র্যাকটিস করবে দেখবে এটা কিন্তু এমনি করতে পারবা। হলো, এবার x = কত পেলাম আমরা? 20। তাহলে আমাদের এখানে প্রথম সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 20, কিন্তু আমাদের যে বলেছিল পরপর 3টি স্বাভাবিক সংখ্যা, তাই প্রথম সংখ্যাটা কত পেলাম? 20। দ্বিতীয় সংখ্যাটা দেখো x এর সাথে 1 যোগ হলো, তাই 20-র সাথে 1 যোগ করে পেলাম 21। 3 নম্বরটা কি ছিল? x+2, দেখো 20-র সঙ্গে 2 যোগ করে কত পেলাম? 22। এটাই হলো আমাদের পরপর 3টি স্বাভাবিক সংখ্যা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। চলো 5 নম্বর অঙ্কটা দেখে নেব। 5 নম্বরে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি 5 গুণ সংখ্যাটির, তার মানে বড় যে সংখ্যাটা হবে তার সাথে যে 5 গুণ হবে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। ছোট সংখ্যাটির 6 গুণের সমান, তার মানে বড় সংখ্যাটার 5 গুণ যা হবে ছোট সংখ্যাটার 6 গুণের সাথে সেটা কি হবে? ইকুয়াল হবে। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। ধরে নিচ্ছি বড় সংখ্যাটা x আর ছোট সংখ্যাটা y। তাহলে বলেছে না x+y, যে বলেছে দুটি সংখ্যার যোগফল, তাই এখানে প্লাস দিলাম। কত? 55। এটা 1 নম্বর। আবার বলেছে যে বড় সংখ্যাটি 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান। বড় সংখ্যাটা কত হয়? বড় সংখ্যাটা যদি 5x হয় তার 6 গুণের ছোট সংখ্যাটার 6 গুণ। ছোট সংখ্যাটা এখানে কি ধরেছিলাম আমরা? y, তাই 6-এর সাথে y গুণ করলাম, বলেছে সমান, তাই ইকুয়াল দিলাম। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম, 1 আর 2। এবার এখান থেকে এটাকে যদি আমরা আর একটু মানে সাইজ করি বা রিডিউস করি তাহলে x = 55 - y। কেন? কারণ x এখানে যেটা আছে সেটাকে রেখে দিলাম আর প্লাস আছে তাই ডান দিকে গিয়ে মাইনাস হলো। এইবার আমরা কি করব? এই যে পেলাম না 5x = 6y, এইবার এই x এর ভ্যালুটা, এই যে যেটা পেলাম এই ভ্যালুটাকে কি করব? এই x এর মধ্যে পুট করব। দেখো 2 নং থেকে কি পাচ্ছি? 5।
এক্স এর পরিবর্তে কি লিখতে পারি 55 মাইনাস ওয়াই, দেখো তাই কিন্তু টুক করে বসিয়ে দিলাম, আর 6y যেমন ছিল তেমন থাকলো। এবার এটাকে তোমরা নর্মাল এর আগে মানে এর কি বলবো, আমি যে পেজটা করাচ্ছি তার আগের পাতাতে তোমরা সমাধান করে ওখানে শিখেছো কিভাবে ভ্যালুগুলো বার করতে হয়, সেটা তোমরা করে দেখলে y ইকুয়াল টু কত হলো 25। তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ আমরা ছোট সংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমাদের বড় সংখ্যাটা দরকার। এই y এর ভ্যালুটা এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটাতে বসাবো, তবে 2 নম্বরে যে বসাতে পারবো না এটা কনফার্ম। কেন? কারণ 2 নম্বর থেকে 2 নম্বর সমীতে আমরা 1 নম্বরের ভ্যালু বসিয়ে কিন্তু আমরা y পেয়েছি। এবার এটা 2 নম্বরের বসাতে পারবো না, তাই কাজে আমাদের এখানে x এর মান লাগবে, তাই আমরা 1 নম্বরেই বসাবো, তাই বসিয়ে পাই। দেখো x ইকুয়াল টু 55 মাইনাস ওয়াই যেটা আছে লিখে দিলাম। এবার x ইকুয়াল টু 55 লিখলাম, y এর ভ্যালু কতবার করেছি 25, তাই টুক করে এখানে বসিয়ে দিলাম। এই দেখো প্রথমেই লিখে দিয়েছি y ইকুয়াল টু 25, তাহলে 55 থেকে 25 বাদ দিলে 30, x এর ভ্যালু কত পেলাম 30, অর্থাৎ x যদি 30 হয় তাহলে y 25। এটা কমন ব্যাপার যে বড় সংখ্যা x যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি 30 হবে, আর ছোট সংখ্যা y মানে x এর যা ভ্যালু হবে y এর ভ্যালুটা তার থেকে একটুখানি হলেও ছোট হবে। দেখো তাই হয়েছে, x হয়েছে 30 আর y হয়েছে 25। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো ডাউট হয় তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই আমাকে জানাবে। এই দেখো x 30 হয়েছে আর y কিন্তু 25 হয়েছে, তার মানে একটুখানি হলেও কিন্তু ছোট। এবার দেখে নেব 6 নম্বর প্রশ্নটির সমাধান। 6 নম্বরে বলেছি পিতা পুত্রের অঙ্ক। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে, মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স 6x বছর। কেন? কারণ বলেছে পুত্রের বয়স যা হবে পিতার বয়স তার 6 গুণ, তার মানে পুত্রের বয়সে 6 গুণ, তাই 6x বছর করলাম। 5 বছর পর তাদের বলেছে, তাই আমরা কি করলাম এখানে x এর মানে পুত্র যেটা পেলাম তার সাথে 5 যোগ করলাম, আর পিতা যা পেলাম তার সাথে সেম, কারণ দুজনের ক্ষেত্রেই বলেছে 5 বছর পর, তাই এটা করা হলো। করে দেখো এখানে কি বলেছে সমষ্টি 5 বছর পর তাদের মানে কাদের, পুত্র আর পিতার বয়সের সমষ্টি কি 45 বছর হবে, তাই এখানে 45 ইকুয়াল হলো। এবার এখান থেকে আমরা কি বার করলাম বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা x বার করলাম। দেখো x আর 6x 7x, আর এখানে 5 আর 5 10 ইকুয়াল টু 45। এবার দেখো কি হচ্ছে বন্ধুরা, এখানে প্লাস 10 আছে, তাই কিন্তু ডান দিকে গিয়ে কি হলো, এটা মাইনাস হলো। 7x ইকুয়াল টু 35, তাহলে x ইকুয়াল টু কত, 5 7 35, দেখো 5 হলো। এবার পুত্রের বর্তমান বয়স 5 বছর পরে বলেছে, এখানে 5 বছর পর মানে পুত্রের বর্তমান বয়স 5 বছর আর পিতার বর্তমান বয়স হবে 30 বছর। কেন? কারণ আমরা পুত্রের বয়স ধরেছিলাম x আর পিতার ধরেছিলাম 6x, অর্থাৎ পুত্রের বয়স যেটা পেলাম তার সঙ্গে যদি আমরা 6 গুণ করে দিই তাহলে পিতার বয়সটা পেয়ে গেলাম 30 বছর। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। চলো দেখে নেব 7 নম্বর প্রশ্নটির সমাধান। নম্বরে বলেছে তোমার এবং তোমার ভাই এর বর্তমান বয়সের অনুপাত, এটা আবার অনুপাতে বলেছে 3:2। ঠিক, তোমাদের দুজনের বর্তমান বয়সের সমষ্টি 30 বছর হলে, মানে তোমার বয়স যা হবে তোমার ভাইয়ের বয়সের আর ভাইয়ের বয়স মানে তোমার বয়স আর তোমার ভাইয়ের বয়স দুজনের বয়সের সমষ্টি বলেছে নাকি 30 বছর। তাহলে বলছে তোমাদের প্রত্যেকের বর্তমান মানে এক একজনের মানে তোমার আর তোমার ভাইয়ের বর্তমান বয়স এই মুহূর্তে কত। ঠিক আছে, তো ধরে নিচ্ছি আমার একটা কথা মনে রাখবে, প্রশ্নে যখন তোমাদের দিয়ে কোনো কিছু করবে উত্তর লেখার সময় সেটা আমার হয়ে যায়। আশা করি তোমরা সকলেই জানো, আর যদি না জেনে থাকো তাহলে এটা জেনে নাও। ওটা কিন্তু তোমার লিখলে কিন্তু এক্সামিনার কিন্তু একটা এত বড় বিগ জিরো বসিয়ে দেবে। ঠিক আছে, তো এটা আমার বর্তমান বয়স 3x বছর। একটা কথা আমরা ভালো মতো জানি, যখন অনুপাত থাকে তখন আমরা কি করি, অনুপাতটাকে যখন আমরা সেপারেট করতে চাই তখন একটা একটা করে ভেরিয়েবল ধরে নিই। একটা একটা করে চলরাশি ধরে নিলে তখন কিন্তু এটাকে কিন্তু অনায়াসে সেপারেট করা যায়। তাই আমার বর্তমান বয়স 3x এবং আমার ভাইয়ের বর্তমান বয়স 2x, এই অবধি ক্লিয়ার। শর্তানুযায়ী বলেছে আমার আর আমার ভাইয়ের বয়সের সমষ্টি নাকি 30 বছর, তাহলে আমার বয়স যা আমার ভাইয়ের বয়স দুজনের যোগফল ইকুয়াল 30। এখান থেকে আমরা x ইকুয়াল টু কত পেলাম 6। ঠিক, তাহলে আমার বর্তমান বয়স আমার কত ছিল 3x, তাহলে 3-এর সাথে 6 গুণ করো 18 বছর। আমার ভাইয়ের বর্তমান বয়স 2x ছিল, তাহলে 2x এর সাথে মানে 6 গুণ করো তাহলে 12 বছর। তাহলে আমার বয়স যদি 18 বছর হয় তাহলে আমার ভাইয়ের বয়স কত বছর, 12 বছর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। চলো দেখে নেব 8 নম্বর প্রশ্নটির সমাধান।
একটি মালগাড়ি 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে, কাকুরগাছি থেকে দমদম জংশনে পৌঁছালো। ট্রেনের গতিবেগ 25 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ওই দূরত্ব যেতে 10 মিনিট সময় বেশি লাগতো। তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? গতিবেগ পরিবর্তন বলছে S1, মানে আমি গতিবেগের মানে দুটো বলে দেওয়া আছে না, ডিস্টেন্স, একটা 25 আর একটা 30। আমি একটা কাজ করছি, আমি দুটোকে দুইভাবে মানে ডিনোট করছি। গতিবেগের পরিবর্তন আমি প্রথমটাকে S1 আর দ্বিতীয়টাকে S2 নাম দিলাম। তাহলে S1 কত? 30 কিলোমিটার প্রতি ঘন্টা, আর S2 হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। করলাম। সময়ের পার্থক্য, এটাকে ডেল্টা টি বলে, ধরে নিলাম। তাহলে 10 মিনিট মানে কত হচ্ছে? 1/6 ঘন্টা। দূরত্ব বার করতে হবে, তাই এটা আমরা লিখে রাখলাম। এবার সূত্র আছে d/s2 - d/s1 = ডেল টি। এটা হলো সূত্র। এই সূত্রের মধ্যে বসিয়ে আমরা কি বার করলাম বন্ধুরা? দূরত্ব। এটাই হচ্ছে 25 কিলোমিটারটাই হচ্ছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট কিছুই করিনি, এই যে সূত্রটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই সূত্রের মধ্যে জাস্ট এই ডেটাগুলোকে পুট করে দিয়েছি। করে দেখো, তারপরে আমরা পেয়ে গেলাম কত বন্ধুরা? d = 25 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। কারো যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই আমাকে জানাতে পারো। এই দেখো, এখানে আমাদের ডি বার করতে হবে, তো তাই আমরা কি করলাম, ডি গুলো দেখো সব একই রয়েছে। S2 এর ভ্যালু আমরা জানি 25, আর S1 এর ভ্যালু কত? 30 = 1/6। যেহেতু এখানে ডেল্টিটা কি ডিনোট করছে? সময়ের পার্থক্য। আর দেখো আমরা সময়ের পার্থক্য কত করেছি? 1/6 ঘন্টা, তাই বসিয়ে দিলাম। তারপর যা লসাগু করলাম, করার পর যা হলো, এবার d = দেখো এই 6 দিয়ে 150কে কাটলে 25 হচ্ছে। তার মানে d = কত হলো বন্ধুরা? 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো সূত্র। তোমরা কি করবে? সূত্রটা মুখস্থ করবে, আর তার মধ্যে এই ভ্যালুগুলোকে পুট করে দিলে আনসার চলে আসবে। চলো দেখে নেব বন্ধুরা 9 নম্বর প্রশ্নটির সমাধান। একটি সামান্য ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13। ভগ্নাংশটির লবের সঙ্গে 4 এবং হরের সঙ্গে 10 যোগ করলে উহা 1/2 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। ধরে নিচ্ছি ভগ্নাংশটা x/y এই ফরম্যাটে আছে, কারণ আমরা যেহেতু সমীকরণ চ্যাপ্টার করছি, মানে সমীকরণ গঠন ও সমাধান, তাই এখানে আমরা কি করব বন্ধুরা? x/y এইসব চলগুলোই বা ভেরিয়েবলগুলোই কিন্তু ব্যবহার করব। তাহলে ভগ্নাংশটা কত? x/y ধরে নিলাম। এবার বলেছে যে একটি সামান্য ভগ্নাংশের লব ও হরের সমষ্টি। লব যদি x হয় আর হর যদি y হয়, তাদের সমষ্টি কত? 13। ঠিক আছে, এখানে x = 13 - y, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। পরক্ষণে বলছে ভগ্নাংশটির লবের সঙ্গে, লব কত? x, তার সঙ্গে 4 যোগ করতে বলছে, আর হরের সঙ্গে 10 যোগ করতে বলছে। করলে নাকি ওদের যোগফল নাকি হাফ হয়। এটা 2 নম্বর। এইবার এই 2 নম্বর সমীকরণে আমরা x এর যে ভ্যালুটা পেলাম, এই যে এইটুকুনি 13 - y, সেটা এখানে পুট করলাম। পুট করে দেখো বন্ধুরা আমরা কি পাচ্ছি? y = 8। ঠিক এইবার এই y = 8 এর যে ভ্যালুটা, সেটা আমরা আবার কি করছি? 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। দেখো 13 - y এর জায়গায় 8 বসালাম, 5। তার মানে x = 5 আর y = 8। তাহলে ভগ্নাংশটা কি হলো? ভগ্নাংশটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। কেন? কারণ লব এখানে ছোট, হর এখানে কত? বড়। তার মানে 5/8। আশা করি বুঝতে পেরেছো। কারোর যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবে। চলো বন্ধুরা দেখে নেব 10 নম্বর প্রশ্নটির সমাধান। আমি যতটা সহজ করে পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং যতটা ইজিভাবে সলভ করা যায় আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি। এখন তোমাদের সকলের মনে একটা প্রশ্ন জাগতে পারে বন্ধুরা, যে এই অঙ্কগুলো আমি ধরে ধরে কেন তোমাদের করিয়ে দিচ্ছি না? যদি এই অঙ্কগুলো আমি তোমাদের ধরে ধরে করিয়ে দিই, হ্যাঁ ধরে ধরে করিয়ে দেওয়া যাবে না তা নয়, করিয়ে দেওয়া যাবে। আমি ধরে ধরে করিয়ে দিলে এই অঙ্কগুলো 5টার বেশি বা 6টার বেশি করাতে পারবো না। এর আগে যদি তোমরা ক্লাসগুলো দেখো, যেমন কি বলবো, উৎপাদক বা আরও আদার্স যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো যদি দেখো, দেখবে কিছু কিছু অঙ্ক আমি তোমাদের ধরে ধরে করিয়েছি। দেখবে সেই সব ক্লাসগুলো হয়তো ডিউরেশনটা বড় হয়ে গেছে, বাট
অঙ্ক কিন্তু সেই লেভেলে কিন্তু বেশি একটা করাতে পারিনি। আর এইভাবে করলে কি হচ্ছে, একসাথে আমি তোমাদেরকে অনেকগুলো অঙ্কের সমাধান একটি ক্লাসে বা সেশনে কিন্তু প্রোভাইড করতে পারছি। তো বন্ধুরা, যদি আজকের সেশনটা তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই বারবার বলবো একটি লাইক করে দিও, কোনো রকম প্রশ্ন থাকলে ডাউট থাকলে কমেন্ট করো, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা নতুন স্টুডেন্ট তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আমাদের সাপোর্ট করো বেশি বেশি করে, যাতে আমরা প্রভাতী গণিত বইয়ের যে সিরিজটা আমরা স্টার্ট করেছি এটা যেন পুরো প্রথম থেকে শেষ অবধি যেন কমপ্লিট করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে অতি অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর সব থেকে দুঃখের ব্যাপার একটাই, তোমরা ভিডিও দেখো বাট তোমরা লাইক করো না। লাইক করলে কি হয়, কিছুই না, জাস্ট আমি একটু উদ্বুদ্ধ হই যে হ্যাঁ তোমরা দেখছো, তোমাদের সেশনগুলো ভালো লাগছে। তো প্লিজ ঝটাফট লাইক করো। দেখে নেবো বন্ধুরা 10 নম্বর প্রশ্ন যেটা বললাম। তো 10 নম্বর অঙ্কটাতে দেখো বন্ধুরা কি বলেছে, 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। যদি 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তাহলে পিতার বর্তমান বয়স কত? ধরে নিচ্ছি পিতার বর্তমান বয়স x বছর আর পুত্রের বর্তমান বয়স y বছর। ঠিক, দুটো আলাদা চল ধরলে এতে কি হলো, পিতা পুত্র আলাদা আলাদা ইজিলি বোঝা যাবে। এবার 10 বছর পূর্বে, পূর্বে বলেছে মানে হচ্ছে মানে কি বলবো আগে। এবার x মাইনাস কত করলাম আমরা 10, তাহলে ইজুকাল টু 3 ইন্টু y মাইনাস 10 করলাম। এবার এখানে এটাকে যখন আমরা সিম্পলিফাই করছি তখন আমরা কি পাচ্ছি, x ইজুকাল টু 3y মাইনাস 20, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। আবার বলেছে 10 বছর পরে, পরে মানে যোগ হয়। এবার কি হলো, x এর সাথে 10টা যোগ হয়ে গেল, সেম ওই একইভাবে। এবার এখন বক্তব্য হচ্ছে গিয়ে এখানে এই 3টা আসলো কোথা থেকে, আর এখানে এই 2টাই বা আসলো কোথা থেকে। দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাই এখানে পিতার বয়স পুত্রের বয়সের যা হবে 3 গুণ, তার মানে সেই জন্য এটা লিখলাম। আর এখানে দেখো 10 বছর পরে পিতা বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাই এখানে 2 লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। এই করে আমরা কি করলাম, 1 আর 2 দুটো সমীকরণ পেলাম। এবার যেই মাত্র আমরা এটা পেলাম তখন আমরা কি করছি, তখন এবার এই 1 নম্বর 2 নম্বর সমীকরণটাকে আমরা তুলনা করছি। দেখো এখানেও x আছে এখানেও x আছে, ঠিক। এবার দুটো যেহেতু সমান রয়েছে এটাকে তুলনামূলক পদ্ধতি বলে। তোমরা ক্লাস 9-এ যখন উঠবে দেখবে 4টে পদ্ধতিতে অঙ্ক 2 চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ সমাধান করতে হয়। তার মধ্যে তুলনামূলক পদ্ধতি হচ্ছে আরেকটি পদ্ধতি বা মেথড বলতে পারো, কম্পেয়ারিং মেথড। সেই রুলটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। দেখো দুই ক্ষেত্রে সেম রয়েছে, তাই কি করছি আমরা, এই 3y মাইনাস 20 ইজুকাল টু 2y প্লাস 10 এটাকে আমরা সমান করে দিলাম, হলো। এবার এখান থেকে আমরা কি করছি বন্ধুরা, y ইজুকাল টু 30 পেলাম, তাহলে পুত্রের বর্তমান বয়স হয়ে গেল 30 বছর। এবার এই y এর মানটা যদি 2 নম্বর সমীকরণ বা 1 নম্বর যেখানে একটাতে বসাই, দেখো আমরা x এর ভ্যালু পাচ্ছি 70, এটা হলো পিতার বর্তমান বয়স। তার মানে পুত্র যদি 30 বছর হয় তাহলে পিতার বয়স 70 বছর, এটাই কিন্তু কমন। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 11 নম্বর প্রশ্নটির সমাধান। 3টি ক্রমিক অঙ্ক দ্বারা একটি সংখ্যা গঠিত, মানে 3টা ক্রমিক অঙ্ক যেটা পরপর হবে। এই অঙ্কগুলি উল্টে লিখলে সংখ্যাদ্বয়ের অন্তর্ফল বৃহত্তম অঙ্কটির 33 গুণ হয়, তাহলে সংখ্যাটা নির্ণয় করো। মনে করছি 3টি ক্রমিক অঙ্ক, বললাম ওই যে একটা 1 হলে তারপরটা 2 তারপরটা, মানে পরপর ব্যাপারটা। প্রথমেটা যদি আমি x-1 লিখি, পরেরটা আমি x লিখছি, আবার x+1 লিখছি, বা এরকমও লিখতে পারতে তোমরা, x প্রথমে লিখতে তারপরে লিখতে x-1 তারপর x+2, ব্যাপারটা কিন্তু ওই একই লেভেলেরই হতো। এবার মূল সংখ্যাটাকে আমি n1 ধরে নিচ্ছি, তাহলে আমি কি লিখতে পারি, এখানে বলেছে না যে 3টি ক্রমিক অঙ্ক দ্বারা গঠিত একটি সংখ্যা, এই অঙ্কগুলি উল্টে লিখলে যা হবে। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি 100 x-1 প্লাস 10x প্লাস 1 ইন্টু a+1। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি, একটা প্লাস নিয়েছি একটা মাইনাস নিয়েছি, মাইনাস নিলাম প্লাস নিলাম, আর মাঝখানে কি ছিল, x ছিল। আমি জাস্ট এটাকে 100 আর 10 ধরে নিলাম, ধরে নিয়ে আমি কত পাচ্ছি, 111x মাইনাস 99। এটা তো আমাদের সিধা অঙ্ক ছিল, এই সিধা অঙ্কটাকে কি করছি, উল্টে দিচ্ছি, তাই n2 নাম দিলাম। প্রথমে প্লাস ছিল, প্রথমে মাইনাস ছিল, দেখো মাইনাসটা পরে লিখছি, লাস্টে লিখছি, আর প্লাসটা প্রথমে ছিল মানে লাস্টে ছিল, এটাকে আগে লিখছি, জাস্ট উল্টে গেল। মানে x-1টা লাস্টে চলে যাবে আর লাস্টের a+1টা ফার্স্টে চলে আসলো। করলাম, করে আমরা কি পাচ্ছি এখানে, মানে 111x
প্লাস 99। প্রথম সংখ্যাটা আমাদের কি ছিল? সিধা সংখ্যাটা আমাদের ছিল 111x মাইনাস 99, আর উল্টানো সংখ্যাটা কত পেলাম? 111x প্লাস 99। দেখো দুটোই কিন্তু প্রায় সেমই এসছে, কিন্তু চিহ্নের একটু ডিফারেন্ট, ঠিক আছে, শর্তানুযায়ী। এবার আমরা প্রথম মানে উল্টানো সংখ্যাটার থেকে যদি আমরা এই সিধা যে সংখ্যাটা লিখলাম, মানে একদম সিধা সংখ্যাটা, সেটাকে যদি বাদ দিই, তাহলে বলেছে তাদের যে এখানে বলছে না, লিখলে সংখ্যাদের অন্তরফল বৃহত্তম সংখ্যাটি 33 গুণ হয়। ঠিক আছে বন্ধুরা, এখানে একটা 3 লেখা হয়নি, তার মানে ভালো করে বুঝবে জিনিসটা। বলেছে যে এই অঙ্কগুলি উল্টে লিখলে সংখ্যাদ্বয়ের অন্তরফল, মানে ধরো প্রথমে যে সংখ্যাটা আমরা পেলাম সেই সংখ্যাটা আর উল্টানোর পরে যে সংখ্যাটা পেলাম, এবার কি করছি, এই উল্টানো সংখ্যাটার থেকে যদি প্রথম সংখ্যাটা বাদ দিচ্ছি, মানে অন্তরফল মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, বাদ দিলে নাকি তাদের যে হয়, মানে রেজাল্টটা হয়, সেটা নাকি 33 গুণ। ঠিক আছে, যে অঙ্কটা হয় সেটা নাকি 33 গুণের মানে সমান হয়, তাই এখানে 33 ইন্টু এক্স প্লাস 1 লিখলাম। এবার এটাকে সলভ করে দিয়েছি, কত পেলাম আমরা? এক্স ইকুয়াল টু 5। তাহলে অঙ্কগুলি কি হলো? প্রথমে এক্স মাইনাস 1 ছিল, 5 থেকে 1 বাদ দাও, পেলাম কত? 4। আর এক্স তো আমরা 5 পেয়েই গেলাম, আর 5-এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে বন্ধুরা? 6। তাহলে মূল সংখ্যাগুলি হলো 4, 5, 6, পাশাপাশি রাখো, মানে 456। আশা করি সকলের মাথায় ঢুকেছে, না ঢুকলে কিন্তু ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখে নিও, দেখবে বুঝে যাবে। দেখে নেব 12 নম্বর প্রশ্নটির সমাধান। 12 নম্বরে কি বলেছে? এক ব্যক্তি টাকায় 2টি দরে ও টাকায় 3টি দরে সমান সংখ্যক পাতিলেবু কিনে সবগুলি 2 টাকায় 5টি দরে বিক্রি করে। যদি তার 4 টাকা ক্ষতি হয়ে থাকে, তবে তিনি কতগুলি পাতিলেবু কিনেছিলেন? তো দেখো বন্ধুরা, প্রতি ধরনের লেবুর সংখ্যা, এটাকে আমি N1 নাম দিয়েছি। দেখো এ থেকে জেড পর্যন্ত যে কোনো ইচ্ছা খুশি মতো তোমরা কিন্তু ভেরিয়েবল এখানে বা চলরাশি কিন্তু ধরে নিতে পারো। আর মোট লেবুর সংখ্যাটাকে আমি 2n ধরেছি। এবার মোট ক্রয় মূল্য, ঠিক আছে, এখানে কিছু ক্লাস 9-এরও কনসেপ্ট রয়েছে, যেহেতু কিছু করার নেই, তোমাদের অঙ্কগুলো এরকম রয়েছে প্রভাতীত গণিত বইতে যে 9-10-এর কনসেপ্টগুলো কিন্তু এখানে আনতে হচ্ছে, নাহলে কিন্তু অঙ্কগুলো হচ্ছে না সলভ করা। তো যেরকম বইয়ের প্রবলেম সেই অনুযায়ী করতেই হবে, তো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। মোট ক্রয় মূল্য সিপি, ক্রয় মূল্যকে মানে আমরা মানে সেলিং যে মানে কি বলবো, যে প্রাইসটা হয় সেটা মানে সিপিটা, সেটাকে আমরা ক্রয় মূল্য, ক্রয় মানে হচ্ছে কিনছি, ঠিক আছে। আর বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে মানে বিক্রি করা, মানে সেলিং প্রাইস, সেলিং মানে বেচা, আর ক্রয় মানে হচ্ছে কেনা, ঠিক আছে, কস্ট প্রাইস হলো। এবার এই মোট ক্রয় মূল্যটা, এটাকে সিপি ধরে নিচ্ছি, তাহলে মোট বলেছে তাই n/2 প্লাস n/3, ঠিক আছে, এটা করলাম ইকুয়াল টু আমরা এখানে 5n/6 পেলাম। এবার মোট বিক্রয় মূল্য এসপি। এবার এখানে আমরা কি পাচ্ছি দেখো বন্ধুরা, 2n লেবু 5টি, ঠিক আছে, তাই 2 টাকা দরে, এর জন্যই কিন্তু আমরা লিখতে পাচ্ছি বন্ধু এটা। এবার এসপি ইকুয়াল টু 2/5 ইন্টু 2n ইকুয়াল টু কত হচ্ছে বন্ধুরা? 4n/5। এবার ক্ষতি হচ্ছে, ক্ষতির ফর্মুলা কি? সিপি মাইনাস এসপি। আর ক্ষতিটা কত বলে দেওয়া আছে বন্ধুরা? এখানে ক্ষতিটা বলে দিয়েছে 4 টাকা, তাই 4 লিখলাম। সিপি কত পেলাম আমরা? সিপি পেয়েছি আমরা এখানে 5n/6, তাই বসালাম। আর এসপি কত পেলাম? 4n/5 বসালাম। করানোর পর এটা যখন আমরা নর্মাল সলভ করছি, কত পাচ্ছি বন্ধুরা? n ইকুয়াল টু 120। তাহলে মোট লেবুর সংখ্যা 2n, তার মানে 2 এর সাথে 120 গুণ করলে কত হচ্ছে? 240 টাকা। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে নেব 13 নম্বর প্রশ্নটির সমাধান। 56কে এমন 2টি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। মনে করছি প্রথম অংশটি হলো x এবং দ্বিতীয় অংশটি অপেক্ষা বলেছে, তাই বিয়োগ করলাম, 56 থেকে x বাদ দিলাম শর্তানুযায়ী। এবার কি বলেছে? 1/3 কি বলেছে? 56কে এমন 2টি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 3 গুণ, ঠিক আছে, প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের, প্রথম অংশটা যেটা হবে তার সঙ্গে 3 গুণ করলাম, দ্বিতীয় অংশটার সাথে কি করছি আমরা? 1/3, তাই 1/3 দিয়ে কি করলাম? গুণ করে দিলাম। তার সেখানে কি বলছে? অপেক্ষা, অপেক্ষা মানে বেশি, কত? 48 বেশি, তাই যোগ হলো। এবার এটাকে আমরা সলভ করলাম, করার পরে কি পেলাম বন্ধুরা? x এর ভ্যালু পেলাম 20,
তাহলে এটা প্রথম অংশ। আর দ্বিতীয় অংশটা কত হলো, 56 থেকে যদি 20 বাদ দিই, কেন, কারণ 56 মাইনাস এক্স ছিল তাই লিখলাম। 56 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে বন্ধুরা, 36। তাহলে প্রথম অংশ যদি 20 হয় তাহলে দ্বিতীয় অংশ কত, 36। এটাই হলো আমাদের নির্ণীয় সমাধান বা উত্তর বলতে পারো। এখানে কিছুই করিনি। দেখো আর একটা জিনিস যদি তোমরা তোমাদেরকে না বললেই নয়, এখানে দেখো 1/3 আছে আর এখানে 3x আছে। আমি কি করছি, এটাকে সমান করার জন্য বা আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি উভয় পক্ষে কি করছি বন্ধুরা, আমি উভয় পক্ষে, কারণ যা করবে না উভয় পাশে সেটা লিখে দিতে হবে যে উভয় পক্ষে 3 গুণ করে পাই। মানে আমি কি করলাম, এই সমীকরণটার উভয় পক্ষে কি করেছি, 3 গুণ করেছি। দেখো এই যে একটা 3, এই যে একটা 3, ঠিক আছে। এবার দেখো এই 3-এর সাথে এই 3 তো কেটে যায়, তাহলে 56 মাইনাস এক্স, আর পুরো রাশিটা যেহেতু গুণ হবে তাই 3 48-এর সাথেও গুণ হবে, দেখো 144, আর এখানে 3 3 9। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে নেব 14 নম্বর প্রশ্নটির সমাধান। 14 নম্বরের অঙ্কটি হচ্ছে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। এই 5 দাগে টোটাল 28টা অঙ্ক ছিল, তার মধ্যে আমরা এটাকে দুটো পার্টে ভাগ করব, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1-এ আমরা 1 থেকে 14 দাগ পর্যন্ত অঙ্কর সমাধান দেখলাম, এবং পার্ট 2-তে আমরা 14-র পর অর্থাৎ 15 থেকে 28 দাগ নম্বর পর্যন্ত অঙ্ক দেখব। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখে নেব বন্ধুরা 14 নম্বর প্রশ্নটির সমাধান। বলেছে দুটি ঝুড়ির ফলের সংখ্যার অনুপাত 5:3। প্রতি ঝুড়ি থেকে 5টি ফল বের করে নিলে ফলের সংখ্যার অনুপাত হয় 7:4। তাহলে ঝুড়ি দুটিতে মোট কতগুলি ফল ছিল। তো প্রথমে দেখো 5:3, এটাকে কি করব, প্রথমে বললাম অনুপাতকে সেপারেট করতে গেলে একটা করে চলরাশি দিয়ে সেপারেট করতে হয়, তাই 5x, 3x হলো। এবার বলেছে যে 5 করে তুলে নিয়েছে, তাই 5x এর থেকে 5 মাইনাস বাই 3x এর থেকে 5 বাদ দিলাম, ইকুয়াল টু কত বলেছে তখন অনুপাত। এই যে 5:3, এটার থেকে বলেছে 5টা করে যদি ফল তুলে নেয় তাহলেই নাকি বলছে যে অনুপাতটা আসে সেটা নাকি 7/4, তাই ইকুয়াল টু 7/4। একটা কথা মনে রাখবে, যদি 5:3 থাকে, এই ইস্টুটা কিন্তু মানে ডিনোট করে কিন্তু ভাগকে। তার মানে আমরা বলতে পারি যদি 5:3 থাকে তাহলে আমরা এটাকে 5/3 লিখতে পারি। 5/3 লেখা যায় আর 5:3 লেখা মানে কিন্তু সেম জিনিস। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার কি করছি, আমরা কোনাকুনি গুণ করছি। কোনাকুনি গুণ মানে হচ্ছে বজ্র গুণন। এইটার সাথে এইটা গুণ করলাম আর এটার সাথে এটা গুণ করলাম, করলে কত হচ্ছে বন্ধুরা, দেখো 4 × 5x - 5 = 7 × 3x - 5। এবার 4 × 5 = 20 মাইনাস 4 × 5 = 20 হলো। এবার 4 × 5 = 20x, কিন্তু এটা 3 × 7 = 21x আর 5 × 7 = 35। এবার আমরা কি করব, যেহেতু আমাদের x এর মান বার করতে হবে তাই x চলরাশিগুলোকে আমাদের কি করতে হবে, বাঁ দিকে রাখতে হবে। এবার তোমরা চাইলে কি করতে পারো, ক্যালকুলেশনের সুবিধার জন্য দেখো এখানে 20x আছে, এইটাকে কি আছে এখানে বাঁ দিকে মানে ডান দিকে আছে প্লাস, এটাকে আনতে গেলে আবার মাইনাস আসতো। আমি কি করলাম, যা করছি এক পাশেই করছি। তো এটা 20x, এখানে 21x যেমন আছে তেমন রেখে দিলাম, এটা প্লাস আছে, ডান দিকে কি করলাম মাইনাস করলাম। এখানে 35 আছে, ঠিক আছে। এবার কি করলাম, এটাকে 20টাকে এই পাশে আনলাম। এরকম করে জাস্ট ঘুরিয়ে এক্সচেঞ্জ করে লেখা হচ্ছে। যদি এই জায়গাটা তোমাদের ডাউট থাকে তোমরা এটাকে এভাবেও করতে পারো। ধরো এমন হচ্ছে 20x, ঠিক আছে, মাইনাস 21x ইকুয়াল টু, এখানে কত আছে বন্ধুরা, মাইনাস 35, ঠিক আছে। এখানে কি হচ্ছে বন্ধুরা, প্লাস আছে, এখানে গিয়ে কি হবে মাইনাস 20। এবার এটাকে সলভ করো, করলে কি হচ্ছে 20 থেকে 21 থেকে 20 বাদ দিলে কত হয়, মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে কি হচ্ছে 35 যোগ করো, তার মানে 5 5 হ্যাঁ 55। অঙ্কটা কি কোনো জায়গায় ভুল করলাম নাকি, একবার দেখে নিচ্ছি বন্ধুরা। 4x, 4 × 5 = 20 আর 4 × 5 = 20, 3 × 7 = 21, 5 × 7 = 35। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 35, আর এই পাশেও কত হচ্ছে মাইনাস 20 আছে। আচ্ছা, মাইনাস 20 পাশে গিয়ে বন্ধুরা প্লাস 20 হবে, এইটুকু মিস্টেক হয়ে গেছে, তুমি একটু দেখে নেবে। 35-এর থেকে 20 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 5, আর এটা কত 15। তাহলে আমরা এখানে কত পেলাম, মাইনাস 15। এবার দুপাশে মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে x = কত পেলাম আমরা বন্ধুরা, x = আমরা পেলাম 15। তাহলে এটা আমাদের হয়ে গেল। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো। এরপরে দেখো মোট যোগফল কত,
মানে মোট ফল 5x প্লাস 3x, এই যে 5x প্লাস 3x, তাহলে কত হলো টোটাল 8x। এবার 8-এর সাথে আমরা x এর ভ্যালু কত পেলাম 15, তাই আমরা 15 গুণ করলাম, তাহলে 8-15 কত হয় 120। সুতরাং 120টি হচ্ছে মানে দুটি ঝুড়িতে মোট কতগুলি ফল ছিল 120টি। আশা করি বুঝতে পেরেছো। চলো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি 1 থেকে 14 দাগ পর্যন্ত অঙ্ক করলাম, আর বাকি 14টা অঙ্ক আমরা পার্ট 2-তে কমপ্লিট করব। কোনো রকম যদি ডাউট থাকে তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। চলো বন্ধুরা, টাটা।